আছেন দুজন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং গোলাম মুর্তজা, দুজনকে স্বাগত জানাই আজকের স্টুডিওতে। আনিস আলমকে দিয়ে শুরু করতে চাই। কালকে মাত্র যেটা হেডলাইন পড়লাম, 127 জন শীর্ষ কর্মকর্তাকে, পুলিশ কর্মকর্তাকে ডেকেছেন প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক এই অবনতির বিষয় নিয়ে ডেকেছেন। কথা শুনবেন অবশ্যই, সমাধান কতটুকু আশা করেন আপনি? নিশ্চয়ই তারা একটু ইন্সপিরেশন তো পাবে। এখন জুলাই অগাস্ট পরবর্তী যে পরিস্থিতি, তাদের যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটা এখন একটু ডেভেলপ করছে। নতুন কর্মকর্তা আসছে, বিভিন্ন জায়গায় বদলি টদলি হয়েছে, তো সবগুলো মিলিয়ে তো ওরাও তো চাইবে যে রাষ্ট্রের সরকারের উচ্চ পর্যায় থেকে একটা কমিউনিকেশন, উচ্চ পর্যায় থেকে যে মেসেজ। আমি তো যে জিনিসটা সবচেয়ে আমাদের এখানে সমস্যা দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে, যে দেখেন আপনি কোনো একটা বিচার দিচ্ছেন, সেটা বিচার পাচ্ছেন কি না, থানায় লোক আছে কি না, সেগুলোর থেকেও সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হিসাবে এখন দেখা দিয়েছে মব। না, যে কাউকে রাস্তায় ধরে নিয়ে যেতে পারে, যে কেউ তুলে নিতে পারে। আজকেই আমি দেখলাম যে পিজি হসপিটালে একজন সাবেক এমপির ভিসির মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। তো এই যে ঘটনাটা, ওর বিরুদ্ধে যদি মামলা থাকে, ও যদি মার্ডার কেসে আসামি হয়, পুলিশ দেখবে সেটা। এই মবকে কে এই ক্ষমতা দিয়েছে? যে এই কালচারটা যেভাবে উৎসাহ পাচ্ছে 5 অগাস্টের পর থেকে 8 অগাস্ট পর্যন্ত ধরে নিলাম যে কোনো সরকার ছিল না, এরপরে তো সরকার ছিল, কিন্তু সরকারের নিষ্ক্রিয়তা কিংবা এই মব কালচার যারা চালাচ্ছে, সরকার জানে তাদের প্রতি সরকারের কি বলবেন, গ্রিন সিগন্যাল থাকাতে এগুলো হচ্ছে। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যে ছাত্র সমন্বয়ক যারা আছে, বড় বড় প্রতিনিধি যারা এখানে আছেন, তাদের অ্যাক্টিভিটিসও কিন্তু তারা যদিও বলবে যে আমরা এই চাই সেই চাই, কিন্তু সেটা মবের পক্ষে যায়। যে কোনো বড় বড় দুর্ঘটনায় তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় মবের পক্ষে। সো এইগুলো যখন একটার পর একটা যায়, তখন একটা বার্তাটা কি পায়? বার্তাটা পায় উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী, যেগুলোকে বলা হতো শেখ হাসিনার আমলে, যেগুলোকে উনি দমন করেছেন, সেগুলো এই দমন করতে গিয়ে উনি ইসলামিস্টদের দমন করেছেন না জঙ্গিদের দমন করেছেন, এই নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু এখন যে মব কালচার তৈরি হয়েছে, তাতে মানুষ মনে করছে যে শেখ হাসিনা যেটা করেছিলেন এটা তো ভালোর জন্যই করেছিলেন। তাহলে এই যে ভালোর জন্য করেছিলেন, শেখ হাসিনা ভালো ছিলেন, এই সুযোগটা দিচ্ছে কারা? এই সুযোগটা এই সরকারের মধ্যে যারা আছে, যারা এগুলো প্রিভেন্ট করার কথা ছিল, যারা এগুলোকে উৎসাহ দেওয়ার কথা ছিল না, তারা করছে। কোনো একটা রাজনৈতিক দলের অফিস আপনি আক্রমণ করার জন্য লোক পাঠিয়ে দেবেন, বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করার জন্য আপনি লোক চলে যাচ্ছে, আপনি চুপ করে থাকবেন। তো এতগুলো মেসেজ যখন যায়, তখন এই কালচারগুলো ফুলিয়ে ফাঁপিয়ে ওঠে। কিন্তু আমি একটু থ্যাঙ্কস দিতে চাই যে বর্তমান এই তথ্য সম্প্রচার মন্ত্রী উপদেষ্টা যিনি আছেন, ইনি এই মব কালচারকে প্রতিরোধ করার একদম ভালো একটা মেসেজ দিয়েছেন। আমার মনে হয় ওই মেসেজটা তাদের কানেও গেছে, যারা এগুলোতে উৎসাহ দেয়। এবং গতকাল আপনি সিপিবি অফিস হামলা করার জন্য যেই আহ্বান জানিয়েছিল, সরকার যথাযথ ব্যবস্থা নিয়ে সেটাকে প্রতিরোধ করেছে। সো সরকার যখন এগুলোকে উৎসাহ দেবে না, তখন দেখবেন যেগুলো কমে যাবে, এবং এগুলো কমে যাবে, এবং যারা এগুলো করতে চায় তারা দমে আসবে। আর তারা যখন দমে আসবে, তখন সরকারের জন্য একটা ভালো একটা মাইলেজ হবে। সরকার যে অর্থনৈতিক উন্নয়ন করতে চায়, আর্থসামাজিক উন্নয়ন করতে চায়, যত সংস্কার করতে চায়, সবগুলোতে জলে যাবে যদি এই কালচার যদি ঠিক না হয়, যদি ঠিক না করা যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক না করা যায়। গোলাম মুর্তজা, এই জায়গাটায় যেটা আনিস আলমগীর বললেন যে সরকার চুপ ছিল বা সরকার কিছু করেনি, সরকারের প্রচ্ছন্ন সহযোগিতা ছিল এই মবের প্রতি, এটা কি আপনি মনে করেন যে তাই ছিল? দেখেন, আমার মনে করা বা না করার চেয়েও মাঠ পর্যায়ের বাস্তবতাটা কি, আমি ধরেন আপনি প্রশ্ন করলেন, আমি বললাম যে না, আমি এটা মনে করি না, এটা হয় নাই। কিন্তু তাহলে কি এটার প্রকৃত চিত্রটা বোঝা যাবে? প্রকৃত চিত্রটা বোঝা যাবে না। প্রকৃত অবস্থাটা কি হয়েছে? অবস্থা, একদল উচ্ছৃঙ্খল মানুষ, তার নামই তো কোট অ্যান্ড কোট মব। এই উচ্ছৃঙ্খল মানুষ একটা জায়গায় গিয়ে আক্রমণ করছেন, একজনকে গিয়ে আক্রমণ করছেন। একজন অপরাধী, যে অপরাধী একজন নারীকে, কয়েকজন নারীকে অসম্মান করছেন, নিপীড়ন করছেন,
সেই আসামিকে যখন পুলিশ গ্রেপ্তার করছে তখন একদল উচ্ছৃঙ্খল মানুষ থানায় গিয়ে সারা রাত ধরে তাকে ছাড়িয়ে আনার জন্যে একটা উত্তেজনাকর পরিবেশ তৈরি করছে। এখন এটি হচ্ছে বাস্তবতা। এখন এখানে আমি বলতেই পারি না সরকার তো এটা করে নাই, নিশ্চয়ই সরকার কেন এটা করবে, সরকারের করলে তো কোনো লাভ নেই। কিন্তু আমার এই কথাটা যারা দর্শক দেখছেন তারা বিশ্বাস করবেন না। আমি তো যদি সরকারের অংশ হয়ে কথা বলছি, এই কথাটা তারা বিশ্বাস করবেন না, তারা মনে করবেন যে আমি অসত্য কথা বলছি। আওয়ামী লীগের 15-16 বছরের শাসনকালে আওয়ামী লীগের যে সুবিধাভোগীরা ছিল, পৃথিবী উল্টে গেল কিন্তু তারা এসে বলতো সব ঠিক আছে, কোথাও কোনো কিছু ঘটছে না। কিন্তু আমরা তো সেই দীক্ষায়, বর্তমান সরকার তো সেই দীক্ষা অনুযায়ী চলছে না। সরকারের ভেতর থেকেও কথা হচ্ছে যে এই কাজগুলো হওয়া বন্ধ করতে হবে। এই যে মব কালচার, কিছু মানুষ দেশের বাইরে থেকে একদল মানুষকে উস্কানি দিয়ে এইখানে একটা অরাজকতা তৈরি করতে চাইছে, এবং সেই অরাজকতার সঙ্গে একটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আরেকটি হচ্ছে ধর্মকে ব্যবহার করে উচ্ছৃঙ্খল লোকজন কাজগুলো করছে, তৌহিদি জনতা নাম দিয়ে, কোট আনকোট তৌহিদি জনতা। এখন এর প্রতিক্রিয়াটা কি হচ্ছে? একটি প্রতিক্রিয়া আছে, সাধারণ জনমানুষের ভেতরে একটা ধারণা তৈরি হয়েছে যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না, আরেকটা হলো সরকার করছে না, সরকার এদের প্রতি কি বলবো সফট আছে, এদের প্রতি সমর্থন আছে, এটা মানুষ মনে করছে। এটা সত্যি কি অসত্য সেটা কিন্তু আরেকটা আলোচনা। পারসেপশন খুব ভয়াবহ ব্যাপার, এটা মনে করছে। কিন্তু এটাও মূল ব্যাপার নয়, এর চেয়ে বড় যে ব্যাপারটা, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত শেখ হাসিনার পতনের পরে, শেখ হাসিনা যেহেতু তাদের পুতুল সরকার ছিল, শেখ হাসিনার পতনের পরে বা শেখ হাসিনার পতনকে ভারত কোনোভাবেই মানতে পারেনি, এখনও মানতে পারেনি। এই মানতে না পারাটা তারা তো বলতে পারে না যে আমরা এটা মানছি না। তারা কি করছে? তারা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে ইসলামিস্টরা ক্ষমতা দখল করেছে, বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা দখল করেছে, বাংলাদেশের সর্বত্র খুন, জখম, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি ঘটছে, এবং এই কাজগুলো করছে ইসলামী জঙ্গিরা। এইখানে আমরা নাম ব্যবহার করছি তৌহিদি জনতা, ভারতীয় গণমাধ্যম সেটাকে বলছে ইসলামিক শক্তি এবং জঙ্গি। অর্থাৎ এইখানে ইউটিউবে উস্কানি দিয়ে একদল মানুষকে দিয়ে যা করানো হচ্ছে, এখানেও কথা আছে, ইউটিউবে আপনাকে উস্কানি দিবে, আপনি যাবেন কেন? আপনার তো বোধবুদ্ধি আছে, আপনি ইসলাম ধর্মের কথা বলছেন আর আপনি জঙ্গির মতো আচরণ করছেন, এটা তো একটির সঙ্গে আরেকটি তো যায় না। তো এই যে আপনি এইখানে এই তৌহিদি জনতার নাম ব্যবহার করে যে কাজগুলো করছে, ভারত যা বাংলাদেশকে প্রমাণ করতে চায় তাই তো প্রমাণিত হচ্ছে, সেটা প্রমাণের দিকে অনেক তথ্য প্রমাণ যোগান দিচ্ছে। ভারত তো শুধু ভারতের মধ্যে বাংলাদেশকে এটা প্রমাণ করতে চায় না, ভারত এটা সারা পৃথিবীতে বাংলাদেশের একটা পরিচিতি দিতে চায়। পারছে না কেন? পারছে না কারণ ক্ষমতায় ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বিষয়ে যখন আমেরিকায় গিয়ে ভারতীয়রা বলে যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতায় এসেছে, তখন আমেরিকানরা দেখে হ্যাঁ জঙ্গি তো ক্ষমতায় তো ডক্টর ইউনূস, সে তো জঙ্গি না, তাকে তো আমেরিকানরা জানে, তাকে তো ইউরোপিয়ানরা জানে, তাকে তো জাপানিজরা জানে, তাকে তো সারা পৃথিবী জানে, মিডল ইস্টের মানুষ জানে। পারছে না শুধুমাত্র এখন পর্যন্ত ভারত যে এখানে সফল হয় নাই তার একমাত্র কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় না থাকা অবস্থায়, ক্ষমতায় না থাকলে, দেশ পরিচালনায় না থাকলে, অন্য যে কেউ থাকলে, সেই ব্যক্তি যিনি থাকতেন হয়তোবা তিনি যদি ডক্টর ইউনূসের চেয়ে প্রশাসন পরিচালনায় 1 কোটি গুণ ভালোও হতেন, তার পক্ষেও এখানে থাকাটা খুব কঠিন ছিল ভারতীয় এই প্রোপাগান্ডা এবং এই এই উস্কানিদাতাদের কারণে। কিন্তু এখানে একটা প্রশ্ন, গোলাম মুর্তজা, যে মব খারাপ, মব সব কিছু, ইভেন উপদেষ্টা পর্যন্ত বলছেন মব ভালো না, মব নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ কে করবে? ওনারাই তো করবেন, ওনার প্রশাসনই করবে। করা যাচ্ছে না কেন? করা যাচ্ছে না, এক ধরনের শৈথিল্য তো ছিলই। শৈথিল্য থাকার কারণেই খেয়াল করে দেখবেন যে তথ্য উপদেষ্টা যখন কথা বলেছেন, তথ্য উপদেষ্টা যে একেবারে দায় দায়িত্ব না নিয়ে কথা বলেছেন তা কিন্তু নয়। তার কথার মধ্যে কিন্তু একটা দায় দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার একটা ব্যাপার আছে, যে এখন থেকে আর সহ্য করা হবে না। তো তার মানে আমি যদি তার সমালোচনা করতে চাই তাহলে সমালোচনাটা হবে যে আচ্ছা তাইলে আপনি এখন থেকে মানে তাহলে আগেরটা হলো না কেন, এটা হলো তার সমালোচনা। আর যদি প্রশংসা করতে চাই তাহলে যে হ্যাঁ, যেহেতু 5 অগাস্ট একটা গণ অভ্যুত্থান, সারা দেশে বিভিন্ন রকমের মানুষদের সঙ্গে অংশ নিয়েছে, ওই তৌহিদি জনতা হিসেবে যারা এসে এখন এই অরাজকতা তৈরি করছে তারাও আসলে 5 আগস্টের আন্দোলনে মিছিলে ছিল, এটা তো সত্যি, স্বীকার করতে হবে। তো এখন
এই যে নেতারা আছেন, সেটা তথ্য উপদেষ্টা বলেন আর যার কথাই বলেন, এই ছাত্র প্রতিনিধিদের কথা যার কথাই বলেন, তারা তো জানে যে সব মানুষ মিলেই তো এই অভ্যুত্থানটা ঘটানো হয়েছে। তো নিঃসন্দেহে তাদের এক ধরনের একটা সফট কর্নার ছিল তাদের প্রতি, যেই কারণে তারা যতটা শক্ত হওয়া দরকার ছিল ততটা শক্ত হতে পারে নাই। এখন খেয়াল করে দেখবেন, যখন তথ্য উপদেষ্টা বলছেন যে আমরা এখন থেকে শক্ত, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে তথ্য উপদেষ্টাকে কেন্দ্র করে তথ্য উপদেষ্টাকে কিন্তু এক ধরনের কোণঠাসা করার একটা চেষ্টা চলছে। তাকেও কিন্তু সে ইসলামের বাইরের মানুষ, ইসলামের শত্রু, এরকম একটা প্রচার দেওয়ার চেষ্টা চলছে। এই জায়গাতে আমার মনে হয় যে গণমাধ্যমে আমরা যারা কাজ করি তাদেরও এখানে একটা দায়িত্ব আছে, যে যেহেতু সরকার একটা শক্ত অবস্থান নিতে চাচ্ছেন, তথ্য উপদেষ্টা সেইখানে মুখপাত্র হিসেবে কথা বলেছেন, আমাদের উচিত এই বক্তব্যটাকে সাপোর্ট করে তার হাতকে আরো শক্তিশালী করা। আনিস আলম সেই জায়গাটায় যে আমি যদি এটা বলি যে এই যে পুলিশ বাহিনীর কথা বলা হচ্ছে, তারা কাজ করছে না, এখনো ইনঅ্যাক্টিভ বলা হচ্ছে, যে এর মধ্যে এখনো আগের সরকারের আমলের লোকজন রয়ে গেছে, এই কারণে তারা চায় না সবকিছু স্বাভাবিক হোক না। এগুলো হচ্ছে একটা ফালতু বয়ান। যখন আপনি ব্যর্থ হবেন, ওই ব্যর্থতা ঢাকার জন্য এগুলো করবেন। আমি কোনোদিন এই কর্মকর্তা যারা উচ্চ পর্যায়ের আছে তাদেরকে আমি এটা মনে করতে পারি, তারা একটা পর্যায়ে আছে, তাদের পোস্ট পজিশনের দরকার আছে, সরকার বদল হলে তাদের ভাগ্য বদল হয়। কিন্তু যারা মাঠ পর্যায়ে আছে, এদের কি, এরা স্রেফ কামলা, এদেরকে যা নির্দেশ দেওয়া হচ্ছে সেটাই করছে। এদেরকে এই সমস্ত কথা বলে এই মফকে উৎসাহ দিয়ে এই সুযোগ নেওয়া এবং সেটাকে জায়েজ করার জন্য এগুলো বলার কোনো মানে নেই। আপনি ধরেন যে আসিয়ার মেয়েটা নিয়ে সারা বাংলাদেশ একটা মানে ছিল, বিমর্ষ ছিল, যে এরকম একটা বাচ্চা মেয়েকে যার যে অত্যাচার হলো তার উপরে। এরপরে কি হলো? এরপরে গিয়ে আপনি দেখেন যে যারা অভিযুক্ত ছিল, আসিয়ারকে যারা এই মানে করেছে, মানে কি বলবো আমি, এই নির্মমতায় যারা সাক্ষী, সেই বাড়ির লোকজন সেই বাড়িটাকে পুড়ে দিয়েছে জনতা। কেন? আপনি তো আইন আছে দেশে, তাই না? আপনি এখন সেন্টিমেন্টাল হয়ে বলবেন যে এটা ঠিক আছে, কিন্তু এটাই হচ্ছে যে মব কালচারকে আপনি উৎসাহ দেওয়া। আপনি যখন ওই বাড়িটা পুড়ে দেন, তখন হচ্ছে যে আপনি আইন হাতে নিয়ে এনেছেন, আপনি এ ধরনের মবকে উৎসাহ দিয়েছেন। এই বাড়িতে যারা পুড়ে দিয়েছে, তাদের ওই বাড়িতে এখন কিছুই নেই। তো তাদের মধ্য থেকে মূল কালপ্রিট কারা, তাদেরকে ধরে যদি আপনি বিচার দিতে পারেন, তখনই বলবেন যে আপনি মব কালচার হবে না। কারণ তখন মানুষ আইনের উপর আশ্রয় নেবে, আইনকে শ্রদ্ধা করবে, আইন যেটা বলে সেটাই করবে। এখন এই মেয়েটার সঙ্গে যেই সমস্ত কর্মকাণ্ড ঘটেছে, রাষ্ট্র কি এটার করছে? রাষ্ট্র তাকে সর্বোচ্চ চেষ্টা করেছে, তাকে ওইখান থেকে এনে সিএমএস-এর মতো জায়গায় চিকিৎসা দিয়েছে এবং আসামিদেরকে ধরেছে এবং সাজা দেবে সে প্রতিশ্রুতিও দিয়েছে। তার উপর আপনি ওই বাড়িটা কেন আক্রমণ করবেন? আমি এই জায়গাটা আবার, তার মানে তো এখানে স্বার্থ আছে। অবশ্যই, যে আপনি যেটা বললেন, যারা মব করছে, যারা এই হামলাগুলো করছে, যেটা গোলাম মুর্তজাও বললেন যে সারা রাত থানায় থেকে যারা বের করে নিয়ে গেল, কোড আনকোড তৌহিদি জনতা, এদের একটা চেহারা কিন্তু একটা সাম্প্রতিক একটা মিডিয়াতেও এসছে। এরা কারা? এরা নির্ধারিত, নির্দিষ্ট, তারপরেও তাদের ধরা হচ্ছে না কেন? উদাহরণ তৈরি করার জন্য এই আলোচনায় আবার আসবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসে দর্শক, সংবাদ সম্প্রসারণের একটা বিরতির সামনে থাকবেন। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং গোলাম মুর্তজা, দুজনকে আবারও স্বাগত। আনিস আলমগীর, যে আপনার যে কথাটা আমি থামিয়েছিলাম সেই জায়গাটা, আমি যে নির্ধারিত যদি শত্রু থাকেই, নির্ধারিত ওই কোড আনকোড তৌহিদি জনতা থাকেই, চিনতে পারি, তাদেরকে ধরতে সমস্যা কোথায়? আগে কি ছিল জানি না, এখন তো আমি কোনো সমস্যা দেখি না। এখন যদি স্পেসিফিক যদি তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করে, তাহলে অবশ্যই ধরবে সরকার, ধরার তো কোনো কারণ আমি দেখি না। অভিযোগ করতে হবে কেন? কারণ জিনিসগুলো তো প্রমাণিত, দেখছে, তারা করছে, তারপর অভিযোগ করতে হবে। কে করবে অভিযোগটা? ভাই, কোনো একটা ইনসিডেন্ট তো আপনি করবেন। যেমন যে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি, যে মেয়েটাকে আপনার অপমান করা হলো পোশাক নিয়ে, এবং তার যেই ছেলেকে, লাইব্রেরিয়ানকে যে ধরে নিয়ে গেল, ওইখানে যারা গিয়েছিল তারা এই সমস্ত কাণ্ডকীর্তি করলো। তারপরে মোহাম্মদপুরে যে ঘটনাটা ঘটলো, লালমাটিয়ায় যে যারা কাণ্ড করছে, এটা চিহ্নিত হয়েছে, ঠিক আছে। কিন্তু আপনি ওই দুই ইনসিডেন্টে যদি আপনি খেয়াল করেন, দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটি যে ভিকটিম, সেও এই মামলা চালাতে আগ্রহী না, প্রত্যাহার করে নিয়েছে। তারপরে ওই লালমাটিয়া সমঝোতা হয়েছে। তো আইন কি বলে? আইন যদি অভিযুক্ত ব্যক্তি, মানে যিনি মানে ভিকটিম, তিনি যদি না আগান, তাহলে তার কিছু হয় না। এই জায়গায় রাষ্ট্র
হয়তো অতি উৎসাহী হলে ধরতে পারে, কিন্তু আপনি যদি আটকানো কোন ভিত্তিতে তাকে রেখে দেবেন, তাহলে একটা পুলিশ মামলা করতে হবে যে আমাদের থানাতে ঢুকছে, আমাদেরকে এই করেছে, আমাদের এই ক্ষতি করেছে, রাষ্ট্রীয় কাজে বাধা দিয়েছে। হ্যাঁ, এখন পুলিশ কি সেই সাহস পাচ্ছে? পুলিশ তো সেই সাহস পাচ্ছে না, কারণ পুলিশ যখন এটা করতে যাবে আপনি 2টা সমন্বয়ক লাগিয়ে দেবেন, তারা গিয়ে আবার আন্দোলন করবে ওইখানে যে এদেরকে অপমান করা হয়েছে, সো যারা এটা করেছে তারা যথাযথ করে নাই, তাদেরকে সাজা দেওয়া হোক। তো এই যে এটা একটা চেইন, তো একটা, তো আমি মনে করি যে রাষ্ট্র থেকে যখন বলা হয় যে মব কালচারকে আমরা এন্টারটেইন করব না, যেটা গতকাল সিপিবি অফিসকে রক্ষা করার মাধ্যমে সরকার মানে প্রমাণ দিতে চেয়েছে বা বার্তা দিতে চেয়েছে, সেটা যদি অব্যাহত থাকে এটা দমে যাবে আমি মনে করি। সেই জায়গাটা গোলাম মুর্তজা ওই যে দমে যাওয়া, বা পুলিশ তো উদ্যোগী হয়ে কাজ করতে পারে, বা ওই যে সমঝোতার কথা বলছি, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটি যে মামলা তুলে নিল, সেটি শুধুই কি সমঝোতা নাকি ভয়? এটা দেখেন, ভয়ের চেয়ে বড় ব্যাপার একটি মামলা, যে কোনো কারো পক্ষে একটি মামলা করা এবং সেই মামলাটা পরিচালনা করাটা একটু জটিল ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার, কাজের সময়ের একটা অনেক বড় ব্যাপার, আর অর্থের একটা বড় ব্যাপার। এই কারণে বাংলাদেশের মানুষের, আপনি খেয়াল করে দেখবেন যে অধিকাংশ মানুষ, কিছু মামলা আছে মামলাতে তাদের কিছু মানুষ আছে মামলার প্রতি তাদের অতিরিক্ত উৎসাহ থাকে, অধিকাংশ মানুষ থানা, পুলিশ, মামলা এইগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চায় না। কারণ পুরো একটা পরিবার তখন, একটি মামলা মানে পুরো একটা পরিবার তখন তার মধ্যে ঢুকে যায়। এখন ওই ক্ষেত্রে ঠিক সুনির্দিষ্ট করে কি ঘটেছে, ভয় কাজ করেছে না তারা এই জটিলতার মধ্যে আর থাকতে চায় নাই সেটা কাজ করেছে, এটা একটা ব্যাপার। কিন্তু আমার প্রশ্নটা ওই জায়গাতে নয়, ওই জায়গাটা যে মামলা একটি ব্যাপার, কিন্তু মামলার আগেই একটা ঘটনা, কোন ধরনের ঘটনা আমি ঘটতে দিব, কোন ধরনের ঘটনা আমি ঘটতে দিব না, সেই সিদ্ধান্তটা সরকার যখন দৃশ্যমান করে বলে দিতে পারবে, তখন এই রকমের ঘটনা অনেক কমে যাবে। গতকালকে সিপিবির অফিসের কথা বলছিলেন, সরকার বুঝিয়ে দিয়েছে যে এই জায়গাটাতে সরকার অনেক কঠোর। প্রথমত কথা, হটকারী যারা সিদ্ধান্ত দিয়েছিল তাদের কথা মানুষ কানে নেয় নাই, এটা একটা ভালো দিক। যে ধর্মের কার্ড খেলে মানুষকে বলা হয়েছে যে যাও সিপিবির কার্যালয়ে ঘেরাও করো, তারা সিপিবির বিরুদ্ধে অভিযোগটা কি এনেছে যে সিপিবি আওয়ামী লীগের সমর্থন করেছে। সিপিবির একটা অংশ, সিপিবির অর্থনীতিবিদ এম আকাশ নানা কারণে ইনিয়ে বিনিয়ে নানাভাবে শেখ হাসিনাকে প্রশংসা করেছে, সমর্থন দিয়েছে, এটা সত্যি। সামগ্রিকভাবে সিপিবি খালি আওয়ামী লীগেরই সমর্থন করেছে এটা সত্যি নয়, তারা সমালোচনাও করেছে, অনেক সমালোচনা করেছে। আর সিপিবির বিরুদ্ধে আজকে যে অভিযোগ, হেফাজতে ইসলাম শেখ হাসিনাকে কওমি জননী আখ্যা দিয়ে শেখ হাসিনার নেতৃত্ব মেনে নিয়ে তো বাংলাদেশের রাজনীতি করবে, তারা করেছে, আমরা তো দেখেছি এগুলো। যতগুলো ইসলামী দল আছে তার অধিকাংশ ইসলামী দল কাদের সঙ্গে ছিল, শেখ হাসিনার সঙ্গে ছিল। তো এখন যখন আজকে উস্কানি দেওয়া হয় যে সিপিবি আওয়ামী লীগের সঙ্গে ছিল দেখে সিপিবির কার্যালয়ে ঘেরাও করো, তো আর যারা ছিল তো তাদের বিষয়ে তো আপনার কথা নাই, মানুষ এই কথাগুলো বুঝতে পারছে, এইটা একটা দিক। আর এর বাইরে আরেকটা জায়গা যেটা একটা সমস্যা আছে, আমরা বলছি 7 মাস হয়ে গেছে, পুলিশ তো আগের চেয়ে এখন অ্যাক্টিভ হয়েছে, একটা এইখানে পুলিশের উপরে আমরা দায় চাপাতে পারি, পুলিশের উপরে দায় চাপানো তো সহজ, পুলিশের অপরাধও আছে, দায় চাপানোও যায়, কিন্তু পুলিশের এককভাবে যদি আমরা পুলিশের উপরে দায় চাপাই তাহলে সেটাও একটা সমস্যা আছে। সমস্যাটা এই কারণে যে পুলিশের মনোবলের জায়গাটাতে এখনও সে ঠিক স্বাভাবিক অবস্থাতে নাই। আমাদের পুলিশের যে ট্রেনিং, আমাদের পুলিশের যে ধরন, আপনি তার কাছ থেকে তো জাপানের পুলিশের আচরণ প্রত্যাশা করতে পারেন না। হ্যাঁ, তো আমি শেষ করছি, ধরেন যখন ফুটপাতে একটা দোকান দিয়েছে একটা ছেলে, সেই ছেলের দোকান পুলিশ যখন ভেঙে দিচ্ছে এবং তাকে যে প্রক্রিয়াতে গ্রেপ্তার করে ঘুষি মেরে গাড়িতে উঠাচ্ছে, ওই দৃশ্য দেখে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়া সহ আমরা সবাই তার তীব্র সমালোচনা করছি। ওই সমালোচনার ধাক্কা পুলিশের উপরে গিয়ে লাগছে। আরেকজন পুলিশ মনে করছে না, একে তো কিছু বলা যাবে না, বললে আমার কি সমস্যা হবে। এই অনুষ্ঠান শুরুর আগে আমি একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছিলাম, আমাদের গ্রামের ভেতরে, একেবারে গ্রামের ভেতরে একটা পুলিশ ফাঁড়ি আছে, সেই পুলিশ ফাঁড়ির সামনে একটি দোকান আছে, দর্জির দোকান এবং মুদি দোকান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা কারণে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ওই দোকানটা রাত্রে 9টার পরে খোলা রাখা যাবে না। দোকানের যিনি মালিক, একজন নারী, তিনি ফোন করে কান্নাকাটি করছেন, দোকান দেওয়ার আগে আমি খোলা রাখতে না পারলে কি করব। আমি যখন এই একটু আগে কথা বলছিলাম ওইখানকার ফাঁড়ির এসআইয়ের সঙ্গে যে ভাই সমস্যা কি হয়েছে, তিনি নিজের অসহায়ত্ব প্রকাশ করছেন যে এই দোকান খোলা রাখা এই কারণে, আইন শৃঙ্খলা সহ নানা কারণে একটু সমস্যা, এই অভিযোগ আছে, এটার কারণে এই সমস্যা, অর্থাৎ সে দ্বিধাগ্রস্ত, সে সিদ্ধান্ত নিতে তার কষ্ট হচ্ছে। এই রকম অবস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে। আবার ওই পুলিশই ওই দোকান খোলার ব্যবস্থাও করে দিচ্ছে, ব্যবসা করার সুযোগও তৈরি করে দিচ্ছে, কিন্তু এরকম দ্বিধাগ্রস্তর একটা ব্যাপার আছে। এই আরও বড় বড় ঘটনার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। এখন এটা আমার ধারণা যে একটা সময় সাপেক্ষ ব্যাপার।
সরকার আমার মনে হয় যে অন্য যে কোনো সময়ের চেয়ে এই জায়গাটাতে একটা কঠোর অবস্থানে যাওয়ার চেষ্টা করছে। এই যে পুলিশ কর্মকর্তাদের যে ডাকছে, পুলিশ কর্মকর্তারা তাদের নিজেদের কথাও বলবেন প্রধান উপদেষ্টার কাছে, তারা কোন সমস্যার মধ্যে আছে সেটাও বলবেন, আর প্রধান উপদেষ্টা কী চান সেটাও বলবেন। আমার ধারণা যে প্রধান উপদেষ্টা তাদেরকে মোটামুটিভাবে একটা স্বাধীনতা দেবেন এবং একটা নির্দেশনা দেবেন। সেই নির্দেশনার অনুযায়ী যদি বাংলাদেশ চলে, মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তিনি যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী যদি আগামী দিন সব কিছু নির্ধারিত হয়, আমার ধারণা যে আস্তে আস্তে আমরা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উন্নতি দেখব। নিশ্চিত যে আমি একটা ছোট করে আপনার কাছে শুনতে চাই যে যদি এরকম হয়, হ্যাঁ নির্দেশনা তো আছেই, প্রধান উপদেষ্টা শীর্ষ সবাই তো নির্দেশনা দিচ্ছেন, নতুন নতুন আইজিপি, নতুন পুলিশ কমিশনার, সবই নতুন, সবই হচ্ছে। যেটা বললাম যে কাজ করতে, পুলিশের চরিত্র, পুলিশ কাজ করছে না, ফাংশন করছে না, অন্যদিকে তো ফাংশন বন্ধ নাই। আমি যদি বলি চাঁদাবাজি করা, আমি যদি বলি গাড়ি ধরে টাকা নেয়া, এই কাজগুলো এবং মামলা বাণিজ্য, তা তো হচ্ছে ঠিকই। পুলিশ কাজ করছে না মানে কি? মানে ফাংশনাল না আমরা বলছি, কিসের ফাংশনাল না? 5 আগস্টের পরে ফাংশনাল না, না সেটা অভিযোগ ছিল। ফাংশনাল না মানে তারা নির্দেশনাহীন ছিল কিছুদিন, আর কিছুদিন তাদের মধ্যে যে সমস্যাটা আমি পার্সোনালি দেখেছি, আমি একটা আমার নিজের কাজে গিয়েছি, এটা জিডি করতে গিয়েছি, আমি থানায় গিয়ে দেখি একদম ওসি থেকে শুরু করে সবগুলো নতুন লোক, এরা ইভেন এরা রাস্তাঘাটও চেনে না। আমি একটা তাদের পরবর্তীতে আমি দেখেছি যে আমার যে ওই জায়গায় আসেন কথা বলি, ও রাস্তাঘাটও চেনে না। সো টোটাল যখন একটা সেটকে আপনি নতুন এনেছেন, তাদের সাথে তারা এই শহর তো চিনতে হবে, এই শহরে কোন গুন্ডা কোথায় থাকে এগুলো যদি না জানে তো তাহলে কিভাবে তারা ইয়ে করবে? সো এই একটা দুর্বলতা তাদের মধ্যে ছিল। আর গুন্ডাগুলো, পান্ডাগুলো, যেখানে চাঁদাবাজরা যেখানে যেখানে আছে, তাদের সোর্সগুলো নষ্ট হয়ে গেছে, তাই না? তাদের তো একটা সোর্স ছিল, যারা অতীতে ছিল, তাদের এই যে বিল্ড আপ করতে তাদের সময় লেগেছে। কিন্তু আপনি যদি এখনকার পরিস্থিতি দেখেন, এই যে বিশেষ করে ওই দিন যে 200 ভরি স্বর্ণ ইয়ে করলো না, এটা তো একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। সো রাস্তাঘাটে চলাতে এখনও ভয় আছে, এখনও ছিনতাইকারী ভয় আছে। আমি মনে করি যে সরকার যদি আইনকে নিজের হাত, পুলিশকে যদি বলে যে তোমাদেরকে এই স্বাধীনতা দিচ্ছি, এই মব কালচারকে তোমরা প্রতিরোধ করো, আপনি দেখবেন যে সব ঠান্ডা হয়ে যাবে। এইটার কারণে কেউ কিছু বলতেছে না, এই মব কালচারের কারণে পুলিশ নিজেও কিছু করতে পারে না, কারণ তাকে যদি কিছু করতে যায় তার উপরে যদি হামলা হয় তাহলে যাচ্ছে একদল থানায় যাবে। আর এইখানে এই জায়গাটাতে আরেকটা ভয়ের ব্যাপার আছে। শেখ হাসিনার ফ্যাসিজমের সময়কালে পুলিশকে দিয়ে এমনভাবে নির্বিচারে মানুষকে নিপীড়ন করিয়েছে, এই সরকারের ভেতরে ওইটার একটা ভয় আছে। পুলিশ এখন গিয়ে আবার একজনকে একটা লাঠি দিয়ে বাড়ি দিলেই মনে হবে এই দেখো শেখ হাসিনার সময় যা করতে এখনো পুলিশ সেই একই কাজ করছে। সুতরাং ওই কঠোর নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে এই সরকারও ভীত, সরকারও এক ধরনের দোদুল্যমান অবস্থাতে আছে। কতটা কঠোর হব? জি, একদম পরিষ্কার। একটা ছোট বিরতি নিয়ে আসছি, আবারও আলোচনা ফিরছি। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন আনিস আলমগীর এবং গোলাম মুর্তজা। আবারও স্বাগত আপনাদের দুজনকে। আনিস আলমগীর, নির্বাচন প্রসঙ্গে আসতেই হয়, কারণ প্রতিদিনই নির্বাচন নিয়ে কথা হচ্ছে। আজকেও কিছুক্ষণ আগে তারেক রহমান, মির্জা ফখরুল দুজনেই কথা বলেছেন আলাদা অনুষ্ঠানে, এবং তারা নির্বাচন দাবি করেছেন। এবং তারেক রহমান বলেছেন যে সংস্কার, যেই বিচার, সেগুলো চলতে থাকবে, চলমান, তবে দ্রুত নির্বাচন দিতে হবে, না হলে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আপনার কাছে জানতে চাই যে নির্বাচন আসলে হওয়া তো জরুরি, নির্ধারিত তারিখকে আমরা পাচ্ছি না। না, সরকার তো বলে দিয়েছে, বিশেষ করে 2 দিন আগে তো বললেন ডক্টর ইউনূস যে আপনারা যদি ছোট প্যাকেজ চান তাহলে ডিসেম্বরের মধ্যে। 2 দিন আগে বলেছেন জুন, বড় না, দুইটাই বলছেন, উনি খেয়াল করেন নাই। একটা বলছেন যে ছোট প্যাকেজ চাইলে আমি ডিসেম্বরের মধ্যে দিচ্ছি, আর বড় প্যাকেজ চাইলে জুনের মধ্যে। এটা কমপ্লিট ক্লিয়ার করা ওনার, যদি আমরা আসলে বৃহত্তর আকারের সংস্কারগুলো চাই। এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলে সংস্কারের নামে তো আমরা অপেক্ষা করছি, তাই না? যে সংস্কার যদি হয়, সংস্কার আসলে কি সংস্কার করছে, এইগুলো নিয়ে কোয়েশ্চেন উঠছে। আসলে কি সংবিধান সংস্কারটা আমাদের খুব জরুরি, না আমাদের যে সমস্ত কালা কানুন রয়ে গেছে, যে সমস্ত বলেন এই যে যত ধরনের, আমি তো আইন বিষয়ে তো বলতে পারবো না, যত ধরনের এই আইনগুলোকে সংস্কার করা জরুরি হয়ে গেছে, এগুলো তো আর সংবিধান সংস্কার করা জরুর মধ্যে নাই। সংবিধানে আপনি যেটা কী করছেন, বড় জোর এই যে 2বার সরকার প্রধান এক ব্যক্তি থাকতে পারবে না, তারপরে বিশিষ্ট সংসদ করা, এগুলো তো মোটা দাগি জিনিস। এগুলোকে নিয়ে তো এত মানে চিন্তা করার কিছু নাই। এটা তো লাইন বাই লাইন আমাদের সংবিধান সংশোধন করার দরকার না। আমাদের সংবিধানটা তো মোটামুটি একটা লিবারেল ডেমোক্রেসির মধ্যে আছে, এবং আমাদের সংবিধানে এমন কোনো কালো অধ্যায় নাই যে এটাকে নিয়ে এত রিভাইজ করতে হবে, এত কিছু করতে হবে। সো আমি মনে করি যে সরকার ছোটোখাটো যে জিনিসগুলো, সংস্কারের যে জিনিসগুলো, সংস্কার শুধু এই সংবিধান অমুক তমুকের মধ্যে নয়, সংস্কার আমাদের ব্যক্তি জীবনে যত জায়গায় আছে, যেখানে আছে,
এগুলোকে সংস্কার করতে হবে। এগুলোকে দেখেন কোন জায়গায় মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে, কোন জায়গায় গুন্ডাতন্ত্র কিংবা নির্বাচিত প্রতিনিধি দ্বারা, নির্বাচিত সরকারের স্বৈরতন্ত্র দ্বারা মানুষ নিষ্পেষিত না হতে পারে, সেই জায়গাগুলো নির্ধারণ করা উচিত। মিডিয়া থেকে শুরু করে যত সেক্টর আছে, আমার তো মনে হয় যে একটা, আমি জানি না মর্তুজা আমার সাথে একমত হবে কিনা, যে স্থানীয় সরকার নির্বাচনের যে এই সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, এটা দিয়ে বোঝা যায় যে এখানে এই লোকগুলো আসলে কী ধরনের সংস্কার চাচ্ছে। স্থানীয় সরকার, আমরা সবাই আশা করছি যে আমরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্বাচন করব। স্থানীয় সরকার আমাদেরকে সেই আইয়ুব খান আমলের স্টাইলে বলতেছে যে আমি ভোট দেব, তারপরে আমার প্রতিনিধি আরেকজন দেবে, সেইভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে, তারপরে উপজেলা চেয়ারম্যান হবে, ইলেকট্রাল ভোটের মতো। তার মানে হচ্ছে কি আমাদের ভোট কেনার সুবিধা হচ্ছে। এখন এতগুলো লোককে কিন্তু তখন স্বল্প সংখ্যক দিয়ে লোকগুলোকে কিনে যার টাকা আছে, যে অশিক্ষিত ব্যক্তিগুলা এখানে প্রতিনিধি হওয়ার সুযোগ থাকছে। এখানে অবশ্য অশিক্ষিত ব্যক্তিদের ক্ষেত্রে বাদ দিতে চাচ্ছে তারা, যে শিক্ষাগত যোগ্যতা অত না থাকলে হবে না। আমি শিক্ষাগত যোগ্যতা খুব ইম্পর্টেন্ট ওই জায়গায় মনে করি না। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিএ পাস হইতে হবে, নট নেসেসারি, সেটা আমার দরকার নাই। আমার শিক্ষা প্রতিনিধি যেগুলো স্কুল কলেজে হবে সেইখানে আপনি এটা করেন। আপনি রাষ্ট্রের এমপি নির্বাচিত যারা হবে তাদের জন্য এটা প্রযোজ্য করেন, কারণ তারা আইন প্রণয়ন করবে। আমাদের এখানে পুরো সিস্টেমে তো উল্টাপাল্টা হয়ে গেছে। আমরা আইন প্রণেতাদেরকে এই গ্রামের কাজে লাগাই দিচ্ছি, আর গ্রামের কাজের লোকদেরকে শিক্ষাগত যোগ্যতা দিতে যাচ্ছি। সো আমার ব্যক্তিগত, এবং এই যে আরেকটা হচ্ছে যে স্থানীয় সরকার পদ্ধতিতে যে ইয়ে করা, সরকারি সিম্বল, সরকারি নারীকে দলীয় সিম্বলে ইয়ে করার, এটা যে প্রতিহত করছে, এটা একটা ভালো দিক, এটাকে আমি সমর্থন করি। এবং শেখ হাসিনা সরকার যখন এটা করতে যাচ্ছিল তখন আমরা এটা প্রতিবাদ করেছি। এটা দিয়ে সমাজকে টুকরো করে দেওয়া, ঘরের মধ্যে ভাই ঝগড়া লাগাইয়ে দেওয়া, এবং সমাজে নিকৃষ্ট লোকদেরকে নির্বাচিত করার যে একটা সুযোগ এটা তৈরি করে দিচ্ছে। কারণ ভদ্রলোকরা তখন আর ইলেকশনে যাচ্ছে না, তখন এই সমস্ত আজে বাজে লোকগুলো টাকা দিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ পায়, দলীয় নমিনেশন কেনার সুযোগ পায়, আর নিজের মানুষ তখন বাধ্য হচ্ছে তাকে দল ভিত্তিক ভোট দিতে। সে তার চয়েস এখানে অ্যাপ্লাই করতে পারে না। সো আমি মনে করি যে সংস্কার অবশ্যই দরকার আছে, কিন্তু সেগুলো যদি দ্রুত সময়ের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে সময়ের মধ্যে খুব জরুরি সংস্কার যেগুলো আছে সেগুলো করে নির্বাচন দ্রুত হতে হবে। যথার্থই বলেছেন যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, সেটা তো অনন্তকাল চলতে পারবে না। সংস্কার যেটাই আপনি করে দিয়ে গেলেন, সেটা যদি ওই সরকার এসে যদি না মানে তাহলে তো হলো না। তাদেরকে বসে, তাদের রাজনৈতিক দলগুলোর সাথে বসে এই যে এটা চার্টার করা যে কোনটা দরকার না, এটার ভিত্তিতে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন করে দেওয়া দরকার। গোলাম মুর্তজা, আপনার কাছে শুধু এই যে সংস্কার প্রক্রিয়া নিয়ে না ধরার কথা হচ্ছে, আলোচনা নিজেও বলেন, আসলে সংস্কারের মানে এই সরকার অনেকগুলো বিশাল জায়গা ধরে ফেলেছে কিনা, যাতে এই প্রসঙ্গটা আসছে যে খুব জরুরিটা করে এখন ছোট প্যাকেজে যাই না বড় প্যাকেজে যাব। সংস্কার এবং নির্বাচন নিয়ে বিএনপি বা তারেক রহমানের, আমি কিন্তু কোনো এই পুরো আলোচনার মধ্যে আমি কোথাও কোনো জায়গায় সমস্যা দেখি না। দুটা জায়গাতে বিএনপি রাজনৈতিক দল, সে একটা নির্বাচন চাইবে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাইবে, সেই জায়গাটাতে সে আছে, আমি এর মধ্যে কোনো সমস্যা দেখি না। সরকারের জায়গা থেকে নির্বাচন দেয়ার এর চেয়ে সুনির্দিষ্ট করে কি বলবে, মানে সরকারের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট করে কি চাই, যে ডিসেম্বরের 29 তারিখে নির্বাচন দিবে, শুধু এই তারিখটা চাই? এই তারিখটা বলা ছাড়া যদি সে এইভাবে বলে যে আমি সংস্কার ছোট প্যাকেজ বড় প্যাকেজের মানেটা কি? মানেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমি এখন আলোচনা করতে গিয়ে সেখানে একটা তালিকা করা হয়েছে। প্রথম অবস্থায় আলোচনায় যে সমস্ত বিষয়ে একমত হয়েছে সেইখানে বলা হয়েছে এই বিষয়ে একমত, যে সমস্ত বিষয়ে দ্বিমত আছে সেইখানে তালিকা দেখানো হয়েছে এই সমস্ত বিষয়ে দ্বিমত পরের বার আলোচনায় হবে। যে সমস্ত বিষয় একেবারেই মত নাই, একেবারেই ভিন্ন মত, সেটারও তালিকা করা হয়েছে। পরবর্তী একটা দুইটা মিটিংয়ে এই জিনিসগুলোর মধ্য থেকে বের করে আনা হবে যে এখন কোন সংস্কারগুলো চাই। সেটা বের করে আনলে বলা হবে যে এইটার জন্য এই পরিমাণ সময় দরকার। রাজনৈতিক দলগুলো যদি বলে যে এই পরিমাণ সময় আমরা দিতে রাজি আছি, তাহলে সংস্কার হবে। রাজনৈতিক দলগুলো যদি বলে এই পরিমাণ সময় আমরা দিতে রাজি নাই, তাহলে সংস্কার হবে না, ডিসেম্বরে নির্বাচন হবে। তো এর চেয়ে সুনির্দিষ্ট করে বলার এই মুহূর্তে আমার কাছে মনে হয় না। প্রতিদিনের কথা আসছে কেন? প্রতিদিন কথা আসছে, বিএনপিও জানে কোন সময় নির্বাচন হবে। যেহেতু বিএনপি একটা রাজনৈতিক দল, আমাদের অতীতের বহু অভিজ্ঞতা আছে, যেই অভিজ্ঞতাগুলো খুব একটা সুখকর নয়।
তো সেই সমস্ত অভিজ্ঞতা বিবেচনায় রেখে বিএনপির পক্ষ থেকে স্বাভাবিক প্রক্রিয়াতেই নির্বাচনকে নিয়ে সরকারের উপরে একটা চাপ রাখা হচ্ছে। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া, একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলটি তার মতো করে কাজ করবে সেটি আছে। এই জায়গাটিতে আরেকটা শঙ্কা যে জায়গাটাতে তৈরি হয়েছে, সেই শঙ্কাটি হচ্ছে আঞ্চলিক শক্তি এবং দেশের ভেতরের কেউ কেউ কোনো শক্তি আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা ফ্যাসিস্ট একটা দল, গণহত্যাকারী দলটাকে পুনর্বাসনের একটা উদ্যোগ নিয়েছে। এখন সেই জায়গাটা নিয়ে একটা শঙ্কা বা আশঙ্কা আছে যে সময়ের সঙ্গে সঙ্গে এই আওয়ামী ফ্যাসিজমের পুনর্বাসনের দিকে কেউ আরও উদ্যোগ নিবে কিনা, সেই জায়গাটা নিয়েও একটা শঙ্কা এবং শঙ্কা আছে। এবং এই শঙ্কার একটা বড় কারণ আমরা সবাই জানি যে এগুলোর সামান্যতম কোনো গুরুত্ব নাই, কিন্তু শেখ হাসিনা যখন দিল্লিতে বসে ওই ইউরোপের কোনো একটা দেশের 3 জন নেতার সাথে ভার্চুয়ালি মিটিং করে, টেলিফোনে কথা বলে আমি বাংলাদেশে আসব, খুব দ্রুতই আসছি এবং এসে সবাইকে ধরে ধরে শিক্ষা দিব, যেভাবে সে 1400 মানুষ কমপক্ষে জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 মানুষ যেভাবে হত্যা করে কয়েক হাজার মানুষকে পঙ্গু করে 5 থেকে 600 মানুষকে অন্ধ করে পালিয়ে গেছে, দেশের অর্থনীতিকে লুটপাট করে পালিয়ে গেছে, সেই হাসিনা যখন দিল্লিতে বসে আবার এদেশের মানুষকে হত্যা করতে চায়, তখন গণঅভ্যুত্থানের সঙ্গে থাকা বা যে কোনো রাজনৈতিক দলের ভেতরে একটা শঙ্কা বা আশঙ্কা তৈরি হয়। সেই জায়গার থেকে দ্রুত নির্বাচন চাওয়া, সেই জায়গার থেকে আওয়ামী লীগকে প্রতিহত করা, ফ্যাসিজমকে প্রতিহত করা, যে ঘটনাগুলো রাজনীতিতে ঘটছে আমি এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখছি না। যার যার অবস্থান থেকে স্বাভাবিক একটা রাজনৈতিক প্রক্রিয়া চলছে। একদম পরিষ্কার। গোলাম মুর্তজা, আনিস আলমকে দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।